সদাশিবের দৌড়দড়িকাণ্ডের তৃতীয় আর শেষ ভাগ। সদাশিব চলছে তো চলেছেই, দিন যায়, রাত আসে, আবার দিন আসে, পূর্ণিমা কেটে গিয়ে কৃষ্ণপক্ষ আরম্ভ হয়, কিন্তু জিঞ্জির পথ আর শেষ হয় না। কোথায় জিঞ্জি, কত দূরে? এদিকে রাস্তার ধারে ধারে যেসব গ্রাম আছে তাদের অবস্থা ভালো, এদিকে তো আর লুটপাট হয়নি। গ্রামবাসীরা সদাশিবকে খেতে দেয়, রাত্রে শোবার জায়গা দেয়। সদাশিব প্রশ্ন করে, জিঞ্জি এখান থেকে কত দূর? তারা হা করে থাকে, বলে, জিঞ্জি আবার কি? সদাশিব ঘুরিয়ে বলে, বিজাপুরি পল্টন কোন দিকে গেছে? তারা আঙুল দেখিয়ে বলে, ওই দিকে। সদাশিব সেই দিকেই ঘোড়া চালায়। রাস্তা আগের মতোই আঁকা বাঁকা, উঁচু নিচু, মাঝে মাঝে নদী আছে। রাস্তায় যারা যাতায়াত করে তারা কেউ দূরের যাত্রী নয়, বেশিরভাগই এ গ্রাম থেকে ও গ্রামে যায়। কদাচিৎ দু একদল সদাগরের উট গলা উঁচু করে চলে যায়, দু চারটে গরুর গাড়ির মালের বোঝা নিয়ে ক্যাচ ক্যাচ শব্দ শব্দ করতে চলে যায়। একদিন বিকেলবেলায় সদাশিব চলেছে, শুনতে পেল পিছনে খটখট ঘোড়ার খুরের শব্দ। ঘাড় ফিরিয়ে দেখল দুজন সওয়ার আসছে। তাদের সাজ পোশাক, তলোয়ার বল্লম দেখে সদাশিব বুঝল এরা বিজেপুরি সৈনিক। সে তাড়াতাড়ি রাস্তার একপাশে সরে গেল। বিজেপুরি সোয়ারদের তেজি ঘোড়া কিছুক্ষণের মধ্যেই সদাশিবের পাশাপাশি হলো। সদাশিবের ঘোড়া দেখে বিজাপুরি ঘোড়া দুটো অবজ্ঞা ভরে নাক ঝাড়া দিল। সোয়ার দুজনও সিন্ধুঘটকের পানে তাকাতে তাকাতে চলল। তারা নিজেদের ঘোড়ার বেগ কমিয়ে সিন্ধুঘটের সঙ্গে সঙ্গে যেতে লাগল। সদাশিব লক্ষ্য করল, সবার দুজন সামান্য সিপাহী শ্রেণীর লোক নয়, তাদের দরজা আরও উঁচু, বোধহয় হাবিলদার কি জুমলাদার। এদের মধ্যে একজন হঠাৎ হেসে উঠে বললেন, শোভন মিয়া, এমন জ্বালার মতো পেটওয়ালা ঘোড়া কখনো দেখেছ? শোভন মিয়া হাসতে হাসতে মাথা নাড়ল। তারপর তার চোখ ঘোড়া ছেড়ে আরোহীর দিকে উঠল। সে দেখল একটা ছোট্ট ছেলে, এখনো গোঁফ ওঠেনি। সে বলল, কিরে ছোড়া, তোর ঘোড়া কি খায়? সদাশিব বলল, ঘাস খায়। দুজনে হো হো করে হেসে উঠল, যেন ভারী হাসির কথা। অন্য মিয়া জিজ্ঞাসা করল, শুধু ঘাস খায়, দানা খায় না? সদাশিব বলল, না। শোভন মিয়া বলল, তবে বোধহয় হাওয়া খায়, হাওয়া খেয়ে খেয়ে পেট ফুলে গেছে, উড়তে পারে? সদাশিব মাথা নেড়ে বলল, উহু। শোভন মিয়া বলল, তবে পক্ষীরাজ নয়, পক্ষীরাজ হলে উড়ত। কি বলো হায়দার মিয়া? এইভাবে হাসি মশকরা করতে করতে দুই মিয়া সদাশিবের সঙ্গে সঙ্গে চলল। কিছু দূর চলবার পরে হায়দার মিয়া সদাশিবকে জিজ্ঞাসা করল, তোর নাম কি রে, কোথায় যাবি? আমার নাম সদাশিব, আমি জিঞ্জি যাব। তুইও জিঞ্জি যাবি? জিঞ্জিতে তোর কি দরকার? মামার সঙ্গে দেখা করার দরকার। দুজনেই বেশ আশ্চর্য হয়েছে বলে মনে হলো। হায়দার মিয়া সন্দেহভরা চোখে তার পানে তাকিয়ে বলল, তোর বাড়ি কোথায়? কোথা থেকে আসছিস? পুনা থেকে। পুনা থেকে? হায়দার মিয়া শোভন মিয়া একবার মুখ চাওয়াচাই করল। তারপর হায়দার মিয়া কড়া সুরে বলল, তুই জিঞ্জিতে কার কাছে কী জন্যে যাচ্ছিস সব কথা খুলে বল, নইলে কেটে ফেলব। সদাশিব কাঁদো কাঁদো হয়ে বলল, আমি তো বলতেই যাচ্ছিলাম, বল, সত্যি কথা বলবি। সদাশিব তখন শিবাজির শেখানো গল্প বলল। আমার মামা বলবন্ত রাও নায়েক বিজাপুরের মনসবদার শাহাজির সৈন্যদলের একজন হাবিলদার। পুনায় মামার ঘরবাড়ি জমিজিরাত আছে, মালদার লোক। মামা পুনায় থাকে না, শাহাজির ফৌজের সঙ্গে বিজাপুরে থাকে, আর মামি ছেলেপুলে নিয়ে পুনায় থাকে। আমিও মামার বাড়িতেই থাকি। 1 মাস আগে শিবাজির দলের ডাকাতেরা মামার ঘরবাড়ি লুটে নিয়ে গেছে, তাই আমি মামাকে খবর দিতে বেরিয়েছিলাম। বিজাপুরে গিয়ে শুনলাম মামা শাহাজির সঙ্গে জিঞ্জি গিয়েছে, তাই আমিও জিঞ্জি যাচ্ছি। দুই মিয়া আবার মুখ তাকাতাকি করল। শোভন মিয়া বলল, শাহাজি ভোসলে শিবাজির বাপ, তুই জানিস? সদাশিব বলে, জানি, বাপ বেটা মুখ দেখা দেখিনি। দুই মিয়া কিছুক্ষণ খাটো গলায় নিজেদের মধ্যে কথা বলল। তারপর শোভন মিয়া সদাশিবকে বলল,
আমরাও জিঞ্জি যাচ্ছি, তুই আমাদের সঙ্গে আয়। সদাশিব উল্লসিত হয়ে বলল, তোমরাও জিঞ্জি যাচ্ছ? তবে তো ভালোই হলো। একলা যেতে বড় ভয় করে। তোমরা বুঝি বিজাপুরের ফৌজদার? হ্যাঁ, আয় আমাদের পেছন পেছন। আচ্ছা, কতদিনে লাগবে জিঞ্জি যেতে? কাল সন্ধে নাগাদ পৌঁছানো যাবে। দুজন ঘোড়া ছুটিয়ে দিল। সদাশিব ওদের পেছনে চলল, কিন্তু সদাশিবের প্রাণে শান্তি নেই। এ আবার এক নতুন ফ্যাসাদ। ওরা যদি মিথ্যে কথা ধরে ফেলে তবেই সর্বনাশ। ওরা নিশ্চয়ই বিজাপুরের দরবারের দূত, জিঞ্জিতে যাচ্ছে শাহজিকে বন্দি করতে। এখন উপায়, যেমন করে হোক ওদের আগে শাহজিকে সাবধান করে দিতে হবে। সন্ধে হতে আর দেরি নেই। এমন সময় সদাশিব এক গ্রামে এসে উপস্থিত হলো। মিয়ারা আগেই এসেছে। গ্রামের বেশিরভাগ লোক মুসলমান, 2-4 ঘর হিন্দু আছে। সদাশিব দেখল মিয়াদের ঘোড়া দুটিকে দুজন ষণ্ডা লোক ডলাই মলাই করছে। মিয়া দুজন খোলা জায়গায় খাটিয়া পেতে বসেছে, ফর্সিতে তামাকু খাচ্ছে। গ্রামবাসীরা অনেকেই খাটিয়া ঘিরে উপ হয়ে বসে আছে, হাসির গল্প হচ্ছে। সদাশিবকে দেখে সুমন মিয়া বলল, আরে তুই এসেছিস? আমি ভেবেছিলাম তোর ঘোড়াটা রাস্তার ওপর শুয়ে ঘুমিয়ে পড়েছে। সদাশিব ঘোড়া থেকে নামল, যেন মিয়ার রসিকতা বুঝতেই পারেনি, এমনি সরলভাবে বলল, ঘুমোয়নি, বড্ড থকে আছে কি না, তাই বেশি জোরে ছুটতে পারে না। আমি কি আজ এই গ্রামেই থাকতে পারবো? হায়দার মিয়া বলল, হ্যাঁ পাবি, আমরাও থাকবো, তুইও থাকবি। কাল সকালে একসঙ্গে বেরোবো। সদাশিব মিয়াদের মতলব বুঝল। তারা তাকে চোখের আড়াল করতে চায় না, বোধহয় কিছু সন্দেহ করেছে। কিন্তু সদাশিবের মতলব অন্যরকম। ওদের আগে তাকে জিঞ্জি পৌঁছতে হবে। ওরা যদি শাহজির নামে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে জিঞ্জি যাত্রা করে থাকে, তাহলে যেমন করে হোক ওদের আগে শাহজির ছাউনিতে পৌঁছানো দরকার। সে রাত্রে সদাশিব একজন হিন্দু গ্রামবাসীর ঘরে খাওয়া দাওয়া করে তার দাওয়ায় শুয়ে পড়ল। অনেক রাত্রি পর্যন্ত সে ঘুমের ঘরে শুনতে পেল মিয়ারা খানাপিনা হইহুল্লোড় করছে। শেষ রাতে তার ঘুম ভাঙল। কৃষ্ণপক্ষের আধখানা চাঁদ আকাশের মাঝখানে, জ্যোৎস্নায় চারিদিক ঝিমঝিম করছে। গ্রাম নিশুতি। সদাশিব আস্তে আস্তে গ্রাম থেকে বেরিয়ে এসে দেখল সিন্ধু ঘটক রাস্তার একপাশে বসে আছে। সদাশিবকে দেখে সে উঠে দাঁড়ালো। সদাশিব সিন্ধু ঘটকের মুখে লাগাম লাগালো, পিঠে কম্বল বাঁধল, তারপর যতদূর সম্ভব নিঃশব্দে তার পিঠে চড়ে বেরিয়ে পড়ল। গ্রাম থেকে কিছু দূরে গিয়ে সজোরে ঘোড়া ছুটিয়ে দিল। সকাল হতে এখনো 2-3 ঘড়ি দেরি আছে। সদাশিবের মধ্যে অনেক দূর এগিয়ে যেতে পারবে। সকাল হলো, তারপর সূর্য মাথায় উঠল। সদাশিব চলেছেই। মাঝে 2-1টা গ্রাম পড়ল। সদাশিব থামল না। এদিকে সে যতই এগিয়ে চলেছে ততই চারদিকে পাহাড় ঘুরে আসছে। দাক্ষিণাত্য পার্বত্য দেশ, কিন্তু মাঝে মাঝে সমতল উপত্যকা আছে। এখন আবার পাহাড় আরম্ভ হয়েছে। পাহাড়ের চড়াই উতরাইয়ের ভিতর দিয়ে পাথুরে পথ পাক খেয়ে খেয়ে চলেছে। সদাশিব সামনের দিকে চলেছে বটে, কিন্তু তার কান পড়ে রয়েছে পেছনের দিকে। এই বুঝি ঘোড়ার খুঁড়ের খটখট আওয়াজ শোনা যাবে। কিন্তু দুপুর কেটে গেল, মিয়াদের দেখা নেই। অনেক রাত পর্যন্ত আমোদ আহ্লাদ করে তাদের বোধহয় ঘুম ভাঙতে দেরি হয়েছে। বিকেলের দিকে পাহাড়ের খাঁজে এক জায়গায় কচি ঘাস দেখে সদাশিব সিন্ধু ঘটককে সেখানে ছেড়ে দিল। নিজেও কিছু খেয়ে নিল। থলিতে সে মাঝে মাঝে যে খাবার সংগ্রহ করেছে তা প্রায় শেষ হয়ে এলো। তাড়াতাড়ি খাওয়া সেরে সে আবার চলল। পাহাড়ের ফাঁকে ফাঁকে মেঘ ঘোরাফেরা করছে। হয়তো হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যাবে। তার আগে জিঞ্জি পৌঁছতে পারলেই ভালো। জিঞ্জি আর বেশি দূরে নয়। পাহাড়ি জায়গায় কখনো সূর্যাস্ত হয় তখন বোঝা যায় না। সদাশিব দেখল সূর্য দেখা যাচ্ছে না, কিন্তু আকাশে ছাড়া ছাড়া মেঘের গায়ে সোনালি রদ লেগে আছে। সূর্যাস্ত হতে বেশি দেরি নেই। সদাশিব আরও জোরে ঘোড়া চালালো। কই, জিঞ্জি আর কত দূর? এদিকে বৃষ্টি হয়ে গেছে, মাটি ভিজে ভিজে, গাছের পাতায় জল লেগে আছে। সামনে নিচের দিকে গভীর একটা খাদ দেখা যাচ্ছে,
তার কিনারায় ছোট্ট একটি গ্রাম। সিন্ধুঘটক সামনে ঢালু রাস্তা বেয়ে জোরে চলতে আরম্ভ করেছে। এমন সময় পিছনে শব্দ শুনে সদাশিব চমকে উঠল। ঘোড়ার খুরের খটাখট শব্দ। সদাশিব ঘাড় ফিরে দেখল, হ্যাঁ, দুই মিয়া আসছে। সদাশিব গায়ের কাছাকাছি পৌঁছতে না পৌঁছতেই তারা এসে সদাশিবকে ধরে ফেলল। তিনটে ঘোড়া মুখোমুখি দাঁড়ালো। হায়দার মিয়া চোখ পাকিয়ে বলল, তুই আমাদের ফেলে পালিয়ে এসেছিস যে? সদাশিব অবাক হয়ে বলল, পালিয়ে আসবো কেন? তোমাদের সঙ্গে বেরোলে পেঁচিয়ে পড়তাম, তাই আগে বেরিয়েছি। এখন একসঙ্গে যাব। মিয়ারা দেখলো সদাশিব ন্যায্য কথাই বলেছে। তারা আর কিছু বলল না। ইতিমধ্যে তিনজন সওয়ারকে রাস্তায় দেখে গায়ের লোকজন বেরিয়ে এসে দাঁড়িয়েছিল। শোভন মিয়া তাদের জিজ্ঞাসা করল, জিঞ্জি আর কত দূর? একজন সামনে আঙুল দেখিয়ে বলল, ওই যে পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, ওর ওপারে জিঞ্জি দুর্গ, এখান থেকে 3-4 ক্রোশ। শোভন মিয়া বলল, এসো, রাত্রি হওয়ার আগেই জিঞ্জি পৌঁছানো যাবে, বলে ঘোড়ার রাশ আলগা করল। গ্রামবাসীরা বলল, আজ পৌঁছতে পারবেন না। শোভন মিয়া ঘোড়ার রাশ টেনে দাঁড়ালো, বলল, কেন? আজ পৌঁছতে পারবো না কেন? গ্রামবাসী বলল, আগে নদী ফুলেছে। নদী ফুলেছে তার মানে আগে নদীতে জল নেমেছে। পাহাড়ে বৃষ্টি হয়েছিল কি না? তাই নাকি? চলো তো দেখি। সকলে এগিয়ে চলল। গ্রাম পার হতে না হতেই কানে এলো কলকল শব্দ। সামনে নদীর খাত, বেশি চওড়া নয়, বড় জোর 40 গজ। তার কানায় কানায় জল ভরে উঠেছে। ঘোলা জল পাগলের মতো ছুটে চলেছে। জিঞ্জি যাওয়ার রাস্তাটা খাতের কিনারা পর্যন্ত এসে হঠাৎ শেষ হয়ে গিয়েছে। আবার খাতের ওপারে আরম্ভ হয়েছে। মাঝখানে দুরন্ত নদী। 3 ঘোড়সওয়ার খাতের ধারে দাঁড়ালো। গ্রামবাসীরাও তাদের দুপাশে এসে সারি দিয়ে দাঁড়ালো। হায়দার মিয়া কিছুক্ষণ ঝুটন্ত জলের পানে চেয়ে প্রশ্ন করল, জল কত? একজন বলল, 3 মানুষ। শোভন মিয়া আর হায়দার মিয়া মুখ তাকাতাকি করল। তাহলে এই নদী পার হওয়া যাবে না। যতদিন না জল কমে ততদিন এখানেই থাকতে হবে। কতদিনে জল কমবে ঠিক কি? গ্রামবাসীরা বলল, জনাব, আর যদি পাহাড়ে বৃষ্টি না হয় রাতারাতি জল কমে যাবে। কাল সকালে দেখবেন আবার হাঁটু জল। তাহলে আজ রাত্রিটা গ্রামে থাকা যাক। সদাশিবের মাথায় বুদ্ধি খেলে গেল। এই সুযোগ। শিবাজি বলেছিলেন, সিন্ধুঘটক 3 মণ বোঝা ঘাড়ে নিয়ে কৃষ্ণা গোদাবরী পার হতে পারে। মিয়ারা পড়ে থাকুক, সে আজই নদী পার হয়ে জিঞ্জি পৌঁছবে। সদাশিব বলল, আমাকে আজই যেতে হবে, না গেলে মামা মারবে। শোভন মিয়া বলে, বলিস কিরে ছোড়া, এই নদী পার হবি কি করে? পার হতে না পারি ডুবে মরব। এই বলে সদাশিব ঘোড়াশুদ্ধ নদীর জলে লাফিয়ে পড়ল। মিয়ারা হতভম্ব। গ্রামের লোকেরা হৈ হৈ করে উঠল, গেল গেল, এবার ছোড়া ডুবে মরল। সিন্ধুঘটক কিন্তু ডোবার নামটি নেই। সে অম্লান বদনে সাঁতার কেটে চলেছে। তার জ্বালার মতো পেট তাকে ভাসিয়ে রেখেছে। অবশ্য সব ঘোড়াই অল্প বিস্তর সাঁতার কাটতে পারে, কিন্তু এই স্রোতে ঐরাবতও ভেসে যায়। ঘোড়া তো দূরের কথা। সিন্ধুঘটক সোজাসুজি নদী পার হতে পারল না। তেরছাভাবে খানিক দূর ভেসে গেল, তারপর হাঁচর পাঁচর করে ওপারে উঠল। সদাশিব মনে মনে বলল, জয় ভবানী। মিয়ারা জুলু জুলু করে চেয়ে রইল। সিন্ধুঘটকের পেট নিয়ে তারা কত ঠাট্টা তামাশা করেছে, আর সেই সিন্ধুঘটক যে এত কেরামতি তা কে জানত। সিন্ধুঘটকের কাছ থেকে তাদের তেজি আরবি ঘোড়ার মাথা হেঁট হয়ে গেল। ধন্য সিন্ধুঘটক। সিন্ধুঘটক একবার গা ঝাড়া দিয়ে গায়ের জল ঝেড়ে ফেলল। মিয়াদের সামনাসামনি এসে সদাশিব উপর থেকে হাঁক দিয়ে বলল, আমি চললাম, আদাব মিয়া সাহেব। এই বলে সে ঘোড়ার মুখ ফিরিয়ে ঘোড়া ছুটিয়ে দিল। পাহাড়ের মাথার ওপরে মুকুটের মতো জিঞ্জি দুর্গ। দুর্গ তো নয়, যেন মেঘের বুকে অমরাবতী। তাকে ঘিরে আছে স্তরে স্তরে 7টি প্রাকার। সবচেয়ে নিচে যে প্রাকার, তার বেড় 2 ক্রোশ। তার ভিতরে আবার প্রাকার, তার ভিতরে আবার।
এমনি 7টি প্রাকার ডিঙিয়ে তবে দুর্গের মণিকোঠায় পৌঁছানো যায়। বিজাপুরের সেনাপতি মুস্তাফা খাঁ তার সৈন্যদল নিয়ে জিঞ্জি দুর্গ ঘিরে বসেছেন, কিন্তু 6 মাসেও দুর্গের প্রথম প্রাকার ভেদ করতে পারেননি। তিনি প্রাকারের বাইরে থানা দিয়ে বসে আছেন। তার অধীনস্থ মনসবদারেরা তাদের সৈন্য সিপাহী নিয়ে বসে আছেন। শাহাজি এইসব মনসবদারের একজন। সকলেই বিরক্ত হয়ে উঠেছেন, সিপাহীরাও সন্তুষ্ট নয়, কিন্তু দুর্গ জয়ের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। ভোরের আলোয় প্রাকারের বাইরে বিজাপুরি সৈন্যদের ছাউনি দেখে মনে হয় যেন পাহাড়ের কোলে মেঘ লেগে আছে। শিবিরের পর শিবির, কিন্তু শিবির চক্র নিস্তব্ধ, এখনও সৈন্যদল জেগে ওঠেনি। শাহাজির তাঁবু নিজের সৈন্যদলের মাঝখানে। তিনি সেদিন সকালে নিজের তাঁবুতে শুয়ে ঘুমোচ্ছিলেন। শাহাজি একদিকে যেমন খুব বীর ছিলেন, অন্যদিকে তেমনি শৌখিন বিলাসী ছিলেন। নাচ গানের প্রতি তার ভারী অনুরাগ ছিল। কাল অনেক রাত পর্যন্ত নাচ গান আমোদ প্রমোদে কাটিয়ে তিনি ঘুমিয়েছিলেন। ভোর হতে না হতেই তাঁবুর বাইরে কথা কাটাকাটি আওয়াজ শুনে তার ঘুম ভেঙে গেল। বিরক্তভাবে বিছানায় উঠে বসে তিনি শুনতে পেলেন তাঁবুর দ্বাররক্ষী কাকে যেন বলছে, তুই কে রে? সাত সকালে মনসবদারের দেখা যাস? এখন দেখা হবে না, মনসবদার ঘুমোচ্ছেন, যা দুঘরে পরে আসিস। একটি তরুণ মারাঠি কণ্ঠ মিনতি করে বলছে, বড় জরুরি কাজ, দেরি করলে সর্বনাশ হয়ে যাবে। মনসবদারের ছেলে শিবাজি ভোসলে আমাকে পাঠিয়েছেন। দ্বাররক্ষী বললেন, শিবাজির কাছ থেকে আসছিস? তার নিশান আছে? আছে, কিন্তু সে তুমি চিনতে পারবে না। তুমি একবারটি মনসবদারের কাছে এত্তালা দাও। এই সময় শাহজি ভেতর থেকে হাঁক দিলেন, ওরে, কে এসেছে? তাকে আমার কাছে নিয়ে আয়। তখন দ্বাররক্ষী সদাশিবকে শিবিরের মধ্যে নিয়ে গেল। শিবিরের দেয়াল মখমল দিয়ে মোড়া, ছাদ কিংখাবের, মেঝে পুরু পারসি গালজিয়া। শাহাজি খাটের ওপরে মলমলের চাদর ঢাকা বিছানায় বসে আছেন। চোখ দুটি লাল, মুখে বিরক্তির ভাব। অসময়ে কে তার ঘুম ভাঙাল। সদাশিবকে দেখে তিনি কিছুক্ষণ ভুরু কুঁচকে চেয়ে রইলেন। তারপর বললেন, কে তুই? কোথা থেকে আসছিস? সদাশিব বলল, আমার নাম সদাশিব। শিবাজি আমাকে পাঠিয়েছেন। আমি তোরনা দুর্গ থেকে আসছি। শাহাজি বললেন, বটে, নিশান দেখি। এই যে নিশান। সদাশিবের কাছ থেকে গিয়ে তা নিয়ে তার হাতে বাঁধা তামার কবজ দেখালো। মা জিজাবাই বলেছেন, এই তাবিজ দেখলে তুমি চিনতে পারবে। শাহাজি তাবিজ দেখলেন। তার মুখের চেহারা বদলে গেল। দ্বাররক্ষীকে হাত মেলে বিদায় করে তিনি সদাশিবকে কাছে টেনে নিয়ে বললেন, জিজা তোকে পাঠিয়েছে? শিব্বা পাঠিয়েছে? বস তুই আমার কাছে। সদাশিব খাটের কিনারায় বসল। শাহাজি ধরা ধরা গলায় বললেন, কেমন আছে রে তারা? কতদিন যে তাদের দেখিনি। সদাশিব বলল, সবাই ভালো আছেন। শিবাজি একটা জরুরি খবর দিতে আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। জরুরি খবর? কি খবর? সদাশিব তখন এক নিঃশ্বাসে সমস্ত খবর বলল। শাহাজি তার মুখের ওপর চোখ রেখে শুনলেন। বলা শেষ হলে তিনি কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন। তারপর তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। শেষে তিনি ভাঙা ভাঙা গলায় বললেন, শিব্বা, জিজা, আমি তোদের কোনোদিন খবর দিইনি, কিন্তু ওরা আমাকে এত ভালোবাসে, আমাকে বাঁচাবার জন্যে এত দূরে খবর পাঠিয়েছে। এই বলে তিনি সদাশিবের গলা জড়িয়ে ধরে আরও জোরে কাঁদতে লাগলেন। সদাশিব বলল, আর কিন্তু বেশি সময় নেই। সুলতান পরোয়ানা নিয়ে এখনই লোক এসে পৌঁছবে। শাহাজি চোখ মুছে বললেন, আসুক, আমি পরোয়া করি না। আমার যা হবার হবে। তুই শিব্বার কাছে ফিরে যা। তাকে বলিস আমার জন্য যেন সে বিজাপুরের সঙ্গে যুদ্ধ বন্ধ না করে। মারাঠা দেশে বিজাপুরের যত দুর্গ আছে সব শিব্বা কেড়ে নিক, দেশে হিন্দু রাজ্য স্থাপন করুক। আমার গোলামি করে জীবন কেটে গেল, শিব্বা যেন কারো গোলাম না হয়। সদাশিব বলল, কিন্তু সুলতান যদি তোমাকে কতল করে? শাহাজি বললেন, শাহাজি ভোসলেকে কতল করা অত সহজ নয়।
এখনও 5,000 সিপাহী আমার রুটি খায়। কিন্তু সে যাক, শিব্বাকে বলিস আমার কথা যেন না ভাবে। আমি নিজের ভাবনা নিজে ভাবব, তবে শিব্বা যেন আমাকে একবারে ভুলে না যায়। শাহাজির আবার চোখে জল এসে গেল। আবার কান্নাকাটি শুরু হচ্ছে দেখে সদাশিব উঠে বলল, আমি তাহলে এবার যাই, তোমার কথা শিব্বা রাজাকে বলবো। শাহাজি তার হাত ধরে কিছুক্ষণ তার পানে চেয়ে রইলেন, বললেন, কি ছেলে রে তুই? এতটুকু ছেলের এত বুদ্ধি, এত সাহস! একলাই শত্রু পুড়িতে এসেছিস? তার পিঠ চাপড়ে দিয়ে বললেন, সাবাস, এই তো চাই। যার বুদ্ধি আছে আর সাহস আছে সে পৃথিবী জয় করতে পারে, তোরাও পারবি। তিনি বালিশের তলা থেকে এক মুঠি মোহর নিয়ে সদাশিবকে দিলেন। এই নে তোর রাস্তার খরচ, আর এই নে আংটি, এটা জিজাকে দিস। তার সঙ্গে যদি আর দেখা না হয়, এই আমার শেষ উপহার। হীরের আংটি নিয়ে নিজের আঙুল থেকে খুলে শাহাজি সদাশিবকে দিলেন। কাইবিচির মতো হীরেটা ঝকমক করে উঠল। সদাশিব আংটি আর মোহর কোমরে গুজল, তারপর শাহাজিকে প্রণাম করে বাইরে এলো। শাহাজি জল ভরা চোখে তার পানে চেয়ে রইলেন। সদাশিব ফিরে চলেছে, তার বুকে কার্যসিদ্ধির আনন্দ, ট্যাকে মোহর আর আংটি, সে যেন হাওয়ায় উড়ে চলেছে। মুস্তাফা খাঁর ছাউনি পার হয়ে সে একবার পেছনে ফিরে তাকালো। ছাউনির সিপাহীরা জেগে উঠেছে, তাদের মাথার উপরে জিঞ্জি দুর্গের বিরাট আয়তন আকাশ ভেদ করে উঠেছে। সকালবেলায় কাঁচা রৌদ্র ঝলমল করছে। জিঞ্জি দুর্গ পিছনে রেখে সদাশিব এগিয়ে চলল। ঘোড়ার দিকে তার মন টানছে, শিবাজির দিকে মন টানছে। সিন্ধু ঘটক বোধহয় বুঝতে পেরেছে, সে মোটা পেট নিয়ে লাফিয়ে লাফিয়ে ছুটছে। সদাশিব ভাবতে ভাবতে চলছে। শিবাজি রাজাকে দেখাবার জন্য তার মন আনচান করছে। মা জিজাবাইয়ের আঙুলে আংটি পরিয়ে দেওয়ার জন্য তার প্রাণ ছটফট করছে। কিন্তু তোরনা দুর্গে ফিরে যেতে 12-14 দিন লাগবে। সেবন্তী বাহিন বলেছিল নগর থেকে কিছু মিছু আনতে। নগর অর্থাৎ বিজাপুর শহর দেখা হয়নি। ফেরার পথে বিজাপুরে গেলে কেমন হয়? সদাশিব কখনো বড় শহর দেখেনি। বিজাপুর নাকি দাক্ষিণাত্যের সেরা শহর। মন্দ কি, শহরও দেখা হবে, সেবন্তীর জন্য কিছু কিছু কেনাও হবে। এই জন্যে যদি দুঘড়ি দেরি হয় ক্ষতি কি? আসল কাজ তো হয়ে গেছে। সেবন্তীর জন্যে কি কিনবে সে? খুব দামি জিনিস কিনবে? রাঙা টকটকে চুনরি শাড়ি, রূপোর বালা, রূপোর হাসলি। সদাশিবের তো আর পয়সার অভাব নেই, ট্যাকে করে মোহর। সেবন্তীকে মনে পড়লে কুঙ্কুর কথাও মনে পড়ে। কুঙ্কু গ্রামে আছে, সে জানেও না সদাশিব কোথায়। কুঙ্কুর জন্যে কিছু কিনবে না? অবশ্য কিনলেও কুঙ্কুকে দেওয়া হবে না। আবার কবে কুঙ্কুর সাথে দেখা হবে কে জানে। তবে কুঙ্কুর জন্যে সে কিছু কিনবে, কিনে নিজের কাছে রেখে দেবে। তারপর যখন দেখা হবে, কুঙ্কুর জন্যে কী কিনবে? শাড়ি? গয়না? একটা আংটি কিনলে কেমন হয়? সোনার আংটি। শাহাজি জিজাবাইকে যেমন আংটি দিয়েছেন, সেও তেমনি কুঙ্কুকে আংটিটা দেবে। সামনে ঘোড়ার খুঁড়ের আওয়াজ পেয়ে সদাশিবের চমক ভাঙল। সে চোখ তুলে দেখল, এই রে, শোভন মিয়া আর হায়দার মিয়া আসছে। এতক্ষণে তারা নদী পার হয়েছে। সদাশিব চট করে বুদ্ধি স্থির করে নিল। সামনাসামনি হতেই মিয়ারা রাশ টেনে ঘোড়া থামালো। হায়দার মিয়া কটমট করে তাকিয়ে বলল, কিরে, তুই এখনই ফিরে যাচ্ছিস যে? সদাশিব কাঁদো কাঁদো গলায় বলল, আমার মামা মারা গেছে, লড়াই করতে করতে মরে গেছে। তাই তাড়াতাড়ি মামিকে খবর দিতে যাচ্ছি। নদীর জল কি কমে গেছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আদাব। সদাশিব ঘোড়া চালিয়ে দিল, আর পেছন ফিরে চাইল না। মেয়েরা কিছুক্ষণ তার পানে চেয়ে রইল, তারপর সামনের দিকে ঘোড়া চালালো। সেনাপতি মুস্তাফা খাঁর কাছে সুলতানের পরোয়ানা আগে দাখিল করা দরকার। যেদিন সদাশিব তোরনা দুর্গ থেকে বেরিয়েছিল, ঠিক তার 1 মাস পরে ফিরে এলো। ফেরার পথে অবশ্য উল্লেখযোগ্য কিচ্ছু ঘটেনি। কিন্তু সদাশিব বিজাপুর শহর না দেখে ছাড়েনি। কি শহর! চারিদিকে রং বেরঙের মিনার, গম্বুজ, 2তলা 3তলা বাড়ি, রাস্তায় হাতি ঘোড়া ও
ওমরাদের তারাঞ্জাম। বাজারে ঢুকলে চোখ ঝলসে যায়। কোথাও ফুলের দোকান, কোথাও সারি সারি কাপড়ের পট্টি, কোথাও হীরা জহরতের মন্ডি। সদাশিব সেবন্তীর জন্য লাল চুনরি শাড়ি কিনল, রূপোর বালা, রূপোর হাসুলি কিনল, আর কুঙ্কুর জন্যে চুপি চুপি কিনল একটি সোনার আংটি। আংটি সে লুকিয়ে রেখে দিল, কেউ দেখতে না পায়। বিজাপুরে এক মুসাফির খানায় রাত কাটিয়ে সে বেরিয়ে পড়ল। এবার বাড়ির রাস্তা। যেতে যেতে সে লক্ষ্য করল গ্রামগুলিতে লোক ফিরে এসেছে। বিজাপুরি সৈন্য যে এ পথ দিয়ে আর ফিরবে না তা সকলে জানতে পেরেছে। একদিন বিকেলবেলায় সদাশিব এদিক ওদিক তাকাতে তাকাতে রাস্তা দিয়ে চলছে। শুনতে পেল পাশের দিক থেকে মিহি মিহেলি গলায় কে তাকে ডাকছে, সদাশিব ভাই। সেবন্তী রাস্তার ধারে গাছের আড়ালে দাঁড়িয়ে রোজ তার প্রতীক্ষা করে। আজ তাকে দেখেই চিৎকার করে ডাকল, সদাশিব ভাই, তুমি এত দেরি করলে? আমি ভাবলাম তুমি বুঝে আর এলে না। সদাশিব বলল, তোমার সঙ্গে দেখা না করে ফিরে যাব তা কি হয় সেবন্তী বাহিন? যেতে যেতে ভাবছিলাম এইখানেই কোথাও তোমার গ্রামটা আছে, কিন্তু ঠিক ঠাহর করতে পারছিলাম না। ভাগ্যিস তুমি ডাকলে। গ্রামের লোক গ্রামে ফিরে এসেছিল। সেবন্তী সদাশিবকে নিয়ে গ্রামে গেল। সকলে তার আদর যত্ন করল। চুনরি শাড়ি আর গয়না পেয়ে সেবন্তী আহ্লাদে আটখানা হয়ে গেল। রাত্রে সদাশিব গ্রামেই রইল। পরদিন ভোরে সকলের কাছে বিদায় নিয়ে সিন্ধু ঘটকের পিঠে চড়ে বেরিয়ে পড়ল। এবার সিধা তোরনা দুর্গ। শিবাজি রাজা, মা জিজাবাই। দুদিন পরে সদাশিব যখন তোরনা দুর্গের সামনে এসে দাঁড়ালো, তখন সূর্য পশ্চিমে ঢলে পড়েছে। তোরণ খুলে শিবাজি বেরিয়ে এলেন, তার পেছনে দুর্গের সমস্ত লোক। সদাশিব লাফিয়ে ঘোড়ার পিঠ থেকে নামল। শিবাজি তার কাঁধে হাত দেখে বললেন, কাম ফাতে? সদাশিব বললে, ফাতে। শিবাজি সদাশিবকে বুকে জড়িয়ে নিলেন, বললেন, সাবাস, আজ থেকে তুমি সর্দার সদাশিব। সকলে মিলে দুর্গের ভেতরে গেলেন। ছাদের ওপরে সভা বসল। সকলে চমৎকৃত হয়ে সদাশিবের ভ্রমণ কাহিনী শুনলেন। শাহাজি ছেলেকে হিন্দু রাজ্য স্থাপনের আদেশ দিয়েছেন শুনে সবাই হর্ষধ্বনি করে উঠলেন। মা জিজাবাইয়ের চোখে আনন্দের জ্যোতি ফুটল। সদাশিব হীরের আংটি বের করে জিজাবাইকে দিয়ে বললেন, এই নাও মা, এই আংটি মনসবদার তোমার জন্য পাঠিয়েছেন। আংটি হাতে নিয়ে জিজাবাই চিনতে পারলেন। তার চোখে জল ভরে উঠল, কিন্তু সদাশিবের হাত ধরে উঠে দাঁড়ালেন। চোখ মুছে বললেন, সদাশিবকে এবার তোরা ছেড়ে দে। সব তো শুনলি, আর কিছু যদি শুনতে চাস কাল শুনিস। 1 মাস না খেয়ে খেয়ে ওর মুখ এতটুকু হয়ে গেছে। আয় সদাশিব। জিজাবাই সদাশিবের হাত ধরে ছাদ থেকে নিচে নেমে গেলেন। এরপরে নতুন যেটা হবে সেটা হচ্ছে সদাশিবের হৈ হৈ কাণ্ড। এখন অবধি সদাশিব সর্দার সদাশিব হয়ে গেল।